এর মধ্যে গতকালকে আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমাদের সিএসএস এর সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিএসএস ফন্টস এবং টেক্সট স্টাইলিং। এটা নিয়ে আলোচনা করার লক্ষ্যে আমি বেশ কিছু নোট আউট করেছি। নোট আউটটা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি বেশি মনে হতে পারে, বাট এগুলা সবগুলাই অনেকটা সহজই মনে হবে। এতটা বেশি যদিও লিখেছি একটু বেশি করে, কিন্তু অতটাও বেশি নয়। দেখেন এখানে অনেকগুলোর মধ্যে টেক্সট দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র একটা টেক্সট লিখলেও পারতাম, বাট আপনাদের যখন দেখাবো সে সময় যাতে আমি দেখে দেখে সহজেই সবকিছু পঙ্খানুপঙ্খ ভাবে এক্সপ্লেইন করতে পারি, দ্যাটস ওয়াই আমি এতগুলাকে আলাদা আলাদা ভাবে লিখে রেখেছি। আমি আমার ক্লাসে চলে যাচ্ছি, নতুন ফোল্ডার করে নিব ক্লাস 7। ক্লাস 7 এর মধ্যে আমি সোজা ভিএস কোড থেকে ওপেন করব। আমি আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করেছি যেখান থেকে আমি যেভাবে ইনস্টল করেছিলাম ভিএস কোড, এইভাবে যদি আপনারা ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি এখান থেকেই, এটাকে বলা হয় কনটেক্সট মেনু, এই কনটেক্সট মেনু থেকে ওপেন উইথ কোড এটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে সিএমডি লেখা বা অন্যান্য কোনো উপায়ে আপনাকে ওপেন করতে হবে না। এখান থেকে ভিএস কোড ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আমাদের এখানে ভিএস কোডটি ওপেন হয়ে যাবে খুবই ইজিলি। এখানে আমরা এইচটিএমএল এ খুব বেশি কথা এখন নতুন করে বলতে হবে না, আমরা একটি index.html ফাইল তৈরি করে নিচ্ছি। index.html, এখানে আমাদের বেসিক স্ট্রাকচারটি দাঁড় করব এইভাবে। এখানে যেহেতু আমাদের 7th ক্লাস, আমরা ক্লাসের নাম রেখেছি সিএসএস ফন্টস। আমাদের মেইন টপিকটা হচ্ছে ফন্টস, এটাই রাখলাম, আমি বেশি কিছু লিখছি না। এরপরে এখানে আমরা একটি হেডিং দেব H1। সেভ করলাম। সেভ করার পরে এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করব। লাইভ সার্ভারে কিভাবে ওপেন করতে হবে এটিও আমি গত ক্লাসে দেখিয়েছি। ওপেন করলাম, কোন একটি ব্রাউজার আমাদের এটি ওপেন হবে। আমি বোঝার সুবিধার্থে এটাকে এক পাশে এবং এইটাকে অর্থাৎ কোডগুলোকে এক পাশে রেখে দিলাম। এখানে আমরা কাজ করব আর ডান পাশে আমরা সেটার আউটপুট দেখব। আমরা সিএসএস এর 3টি টাইপ দেখেছিলাম। যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বলতে পারবো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে কেমন ছিল, আমরা সরাসরি ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট ইউজ করতাম, নাম দিতাম স্টাইল। স্টাইলের মধ্যে আমরা এখানে বলে দিতাম ফন্ট কালার অথবা শুধু কালার রেড। তাহলে কি হতো, আমাদের লেখার কালারটি এখানে সরাসরি রেড হয়ে যেত। একইভাবে যখন আমরা ইনলাইন থেকে ইন্টারনালে কাজ করেছি তখন কি করেছি, আমাদের একই ফাইলের মধ্যে স্টাইল নামে একটি ট্যাগ নিয়েছি। স্টাইল ট্যাগের মধ্যে আমি বিভিন্ন কিছু বলতে পারি। সে প্যারাগ্রাফ, এখান থেকে আমি বলে দিতে পারি কালার পিঙ্ক। ওকে, এখানে কোনো প্যারাগ্রাফ আমাদের নাই, আমরা এখানে একটি পি ট্যাগ দিচ্ছি। এর মধ্যে লরেম নিব, লরেম 15। সেভ করলাম। সেভ করে দেখতে পাচ্ছি এখানে লেখাটি হালকা হয়ে গেছে। এখান থেকে আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারবো। ওকে, আরো একটি ছিল এক্সটার্নাল। এক্সটার্নালটা আমাদের এখানে অন্য একটি ফাইল তৈরি করতে হইতো। index.html যে ফাইলে আছে, যেখানে আছে সেখানে আমরা style.css একটি ফাইল তৈরি করব। এখানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারি, যেমন h2 যেটা থাকবে সেটা কি হবে, কালার দিতে পারি, আমি এখানে ব্লু দিচ্ছি। ওকে, ব্লু। আমাদের এখানে কোনো h2 নেই, আমরা যদি একটি h2 তৈরি করি তাহলে এটি আমরা বুঝতে পারবো। h2, this is h2। সেভ করলাম। দিস ইজ h2, এটা কোনোভাবে কাজ করছে না, কারণ কি এখানে আমাদের এটাকে লিংক আপ করা হয়নি। এই ভুলটা কিন্তু আমরা মাঝে মাঝে করে ফেলতে পারি, এই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এখানে আমি একটি লিংক পেয়েছি, লিংক ট্যাগ, এটা হচ্ছে সিএসএস হবে। এটা করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি রেল স্টাইল শিট এবং href স্টাইল ডট সিএসএস, এটি আমাদের এখানে চলে আসছে। ওকে, সেভ করলাম। দেখতে পাচ্ছি এখন আমাদের এটা কাজ করছে। আমরা ফাইল প্যাথ সম্পর্কে যদি একটু ধারণা থাকে সেক্ষেত্রে আমাদের এই যে এক্সটার্নাল সিএসএস গুলোকে সহজে ব্যবহার করতে পারবো। আমরা অনেকেই এরকম চিন্তা করতে পারি সরাসরি এখানে কোনো style.css থাকবে না, এখানে একটি ফোল্ডার থাকতে পারে, ফোল্ডার সিএসএস, সিএসএস নামে একটি ফোল্ডার থাকতে পারে। আমি এটাকে একটু এপাশে বেশি জায়গা দিব আর এটাকে একটু কম দিব। ওকে, তো এখানে আমাদের সিএসএস নামে একটি ফোল্ডার রয়েছে। আর style.css যদি সিএসএস ফোল্ডারের মধ্যে থাকে তাহলে কি করব, মধ্যে চলে গেল, দেখেন আমাদের এখানে কিন্তু কালারটা অলরেডি চলে গেছে। কারণ কি, আমরা যে style.css যেটা রয়েছে এই লোকেশনটা, মানে style.css টা হচ্ছে আমাদের সেম ফোল্ডার থাকার কথা, কিন্তু সেখানে নেই। ফাইল যখন মিসিং করতেছে তখন আমাদের এই কোডটা খুঁজে পাচ্ছে না।
যার কারণে আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমরা এইখান থেকে আমাদের যেটা আউটপুট রয়েছে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ওপেন ভিউ পেজ সোর্স, এটা রয়েছে কন্ট্রোল প্লাস ইউ, এখানে ক্লিক করব। আমাদের এখানে কোডটি চলে আসবে। আমরা সর্বপ্রথম যেটা লিঙ্ক ছিল স্টাইল শিট, এখানে href স্টাইল ডট সিএসএস এটাতে ক্লিক করব। দেখেন এখানে কি পাচ্ছি আমরা, ক্যানট গেট স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এই ফাইলটি আমরা খুঁজে পাচ্ছি না। আর এই ফাইলটি যখন খুঁজে পাবো না তখন ফাইলের মধ্যে থেকে কোডগুলোকে কিভাবে খুঁজে পাবো, অবশ্যই বুঝতে পারতেছেন ব্যাপারটা। তাহলে এখন আমরা কিভাবে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস টাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করব। আমরা যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল বা রুট ফাইল, এই ফাইল থেকে যত ভিতরে যাব আমাদের ততগুলা ফোল্ডারের মধ্যে এক এক করে ঢুকতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি সিএসএস নামে একটি ফোল্ডার রয়েছে, তাহলে সিএসএস লিখতে হবে। তারপরে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হলে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এরপরে দেখেন এখানে আমাদের অটোমেটিক্যালি সাজেশন দেখাচ্ছিল, তবু আমরা এখানে বুঝতে পারতেছি স্টাইল ডট সিএসএস এখন ঠিকঠাক রয়েছে মেবি। সিএসএস ফোল্ডার তার মধ্যে স্টাইল ডট সিএসএস, এখানে সিএসএস ফোল্ডার তার মধ্যে স্টাইল ডট সিএসএস। এখন সেভ করি। সেভ করার পরে আমরা এখানে আসি, দেখতে পাচ্ছি কালারটি কিন্তু এখন ঠিকঠাক পাচ্ছে। একইভাবে এখান থেকে যখন আমি রিফ্রেশ করব দেখেন সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এটাতে ক্লিক করলে আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে যে কোডটুকু লেখা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। একইভাবে সিএসএস এর মধ্যে যদি আরো ফোল্ডার থাকে, যেমন আপনার নাম থাকতে পারে বা আমাদের নামই থাকলো 1 আওয়ার স্টাডি, 1 আওয়ার স্টাডি থাকলো, তার মধ্যে স্টাইল ডট সিএসএস থাকলো, তাহলে কি করতে হবে? অবশ্যই আমরা ধারাবাহিকভাবে কিন্তু বুঝতে পারতেছি। সিএসএস ফোল্ডারের মধ্যে যখন স্টাইল ডট সিএসএস ফাইলটি ছিল তখন আমরা সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস লিখেছিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? সিএসএস স্ল্যাশ 1 আওয়ার স্টাডি স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। তো এখানে আমরা তাই করব, সিএসএস স্ল্যাশ 1 আওয়ার স্টাডি স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। সেভ করি। সেভ করার পর এখন আমরা এখানে আসি এবং আমাদের আউটপুটে আসি, দেখতে পাচ্ছি কালারটি পাচ্ছে। এখানে আসি, রিফ্রেশ করি, সিএসএস 1 আওয়ার স্টাডি স্টাইল ডট সিএসএস, এখানে যাচ্ছে আমাদের কালারটি সঠিকভাবে পাচ্ছি বা আমাদের কোডগুলোকে সঠিকভাবে দেখতে পাচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র সিএসএস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমরা যখন একটি ছবি নিয়ে কাজ করব বা পিকচার নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমাদেরকে একই রুল আমাদেরকে মেনে চলতে হবে। যেমন এখানে আমি একটি ইমেজ ডাউনলোড করব, বিডি ইমেজ আমি ডাউনলোড করে নিচ্ছি দেখানোর জন্য, আমরা এটিই নিচ্ছি। ভিউ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করব কোথায়? আমাদের ডেস্কটপের মধ্যে 1 আওয়ার স্টাডি, তার মধ্যে ক্লাস 7, এখানে আমরা আপাতত সেভ করলাম। দেখেন আমাদের কিন্তু এখানে একটি ছবি চলে আসলো। এই ছবিটাকে এখানে না রেখে এখানে যদি রাখি, সেই অবস্থায় ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কিভাবে তুলবো? ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে জাস্ট একটা ইমেজ নেব, আইএমজি, ইমেজটাকে মধ্যে সোর্স হিসেবে বলে দেব ব্লগ হাইপেন ভিজি ডট জেপিজি। কেন এখানে শুধুমাত্র নাম দিব? কারণ এটা রুট ফোল্ডারের সাথে রয়েছে। আমাদের যে রুট ফাইল রয়েছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ফাইলের মধ্যে বা এই ফাইলের সাথে সাথে আমাদের ব্লগ বিজি ডট জেপিজি রয়েছে। সো এখানে আমাদের কোনো রকম ফোল্ডারে প্যারা নিতে হবে না, সরাসরি আমরা ব্লগ হাইপেন বিজি ডট জেপিজি সেভ করলাম। সেভ করলে আশা করা যায় এই ফাইলটি এখানে দেখা যাবে, দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন এখানে একটি ফোল্ডার করব যে ইমেজেস, আমরা এখানে যদি সব ফাইলগুলো রুট ফোল্ডারে রাখি, আমরা যেখানে যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এখানে যদি সমস্ত ফাইলগুলো এভাবে রাখতে থাকি, এখানে কিন্তু অনেক ফাইল হয়ে যাবে। এত ফাইল আপনাকে মেইনটেইন করা খুবই টাফ ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার ফলো করে কাজ করতে হবে। ইমেজের মধ্যে সমস্ত ইমেজ থাকবে, তারপরে আমরা যখন ফন্ট নিয়ে কাজ করব সেই ফন্টগুলো ফন্ট নামে একটি ফোল্ডারে থাকবে। সিএসএস স্টাইল শিট নিয়ে যখন কাজ করবো সেগুলোকে সিএসএস নামে একটি ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এভাবে যদি রাখি তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো কিছু মেইনটেইন করা খুবই সহজ হবে। তো আমরা যখন ইমেজ ফোল্ডারের মধ্যে ব্লগ বিজিটা রেখে দেব, মুভ করে দিলাম, তখন কিন্তু আমাদের এখানে ইমেজটি মিসিং, এখন খুঁজে পাচ্ছে না। তো এইখানে আমরা কিভাবে ইমেজটিকে নিয়ে আসবো? তখন আমরা কি করব? ইমেজেস ফোল্ডারের মধ্যে প্রবেশ করব, ইমেজেস স্ল্যাশ ব্লগ বিজি ডট জেপিজি। এখন সেভ করলে কিন্তু আবারও আমরা এই ছবিটি দেখতে পারবো। আশা করি এই প্র্যাকটিসটি সবাই করবেন, এখান থেকে ভালো মতো আপনারা ওভারকাম করতে পারবেন। এখন আসি আমি নেক্সট টপিকে। আমাদের এখানে কয়েকটি কাজ করা হয়েছে। এখানে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করেছি, আবার ইন্টারনালও ব্যবহার করেছি, এক্সটার্নালটাও ব্যবহার করেছি। এটা নিয়ে আমি মনে করি কোনো প্রবলেম নেই। পাশাপাশি আমি কি করলাম, ফাইল প্যাথ নিয়ে কিন্তু একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনাদেরকে দেখালাম বা আমি
গুরুত্বপূর্ণ একটি সিস্টেম আপনাদেরকে বোঝালাম। এটা নিয়েও আশা করা যায় কোনো প্রবলেম নেই। তারপরেও আপনাদের কাছ থেকে একটু আমি প্রশ্ন নিব যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেহেতু ক্লাসটি একটু আমি যদি একটু ঘন ঘন আপনাদের থেকে, HTML-টা সবার আগে আছে আমাদের এই ফোল্ডারের মধ্যে, মানে এই ফাইল যেখানে আছে, এই ফাইল আর ইমেজ নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডার এবং ফাইলের মধ্যে সম্পর্কটা কি? সিবলিঙ্ক বা ভাই ভাই, ঠিক আছে? আমরা পিতা পুত্র, ভাই, দাদা দাদি, নানা নানি এরকম সম্পর্কের সাথে তুলনা করব, তাহলে আমাদের বোঝাটা আরো অনেক সহজ হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি index.html এই ফাইল এবং ইমেজ নামে যে ফোল্ডার, এটা পরস্পর ভাই ভাই বা সিবলিঙ্ক বলা হয়। আর আমরা যখন ইমেজ ফোল্ডারের মধ্যে কোনো একটি ফাইল দেখব, তাহলে এই ব্লক বিজি আর ইমেজ এই দুইটার মধ্যে সম্পর্ক কি হবে? ইমেজের চাইল্ড হচ্ছে ব্লক বিজি আর ব্লগের প্যারেন্ট হচ্ছে ইমেজ, মানে ইমেজের প্যাটের মধ্যে কি আছে? ব্লকটা আছে। এভাবে আমরা বিবেচনা করব, তাহলে আমাদের জন্য বোঝা অনেক সহজ হবে। তো যখন আমাদের index.html ফাইলে আমরা কোড লিখবো, সেক্ষেত্রে আমরা সব সিবলিং যখন থাকবে, আমরা যখন এখানে একটি ছবি রেখেছিলাম আপনাদের কেবলই যেটা দেখাইলাম, আমি আরো একটি ছবি নিয়ে আসি, একটি ডিজে ছবি নিয়ে আসছি এখান থেকে, সেভ করি ছবিটাকে। ছবিটা সম্ভবত হাই কোয়ালিটি আসবে না, সেভ করি। সেভ করব আমরা 1 hour স্টাডি ক্লাস 7 এইখানে, এখানে সেভ করলাম। দেখতে পাচ্ছি আমাদের বিজি, এটা যা লেখা আছে লেখাটাকে ছোট করে দিই, ABC, যাতে আমাদের পরে লিখতে সুবিধা হয়। abc.jpg এবং index.html এই দুইটা ফাইলের মধ্যে সম্পর্ক কিন্তু ভাই ভাই। আর index.html একদমই রুট লেভেলের একটি ফাইল, বা আমরা এখানে কোড লিখতেছি, রুট লেভেলের ফাইল কিনা সেটা দেখার বিষয় না, আমরা এখানে কোড লিখতেছি। যেখান থেকে কোড লিখবো, এইখান থেকে abc.jpg এটার কতটুকু দূরত্ব, এটা আমাদের একই ফোল্ডারে আছে, যেহেতু সিবলিঙ্ক, এর জন্য সরাসরি আমরা abc.jpg লিখলে আমাদের এই ফাইলটা এখানে সরাসরি অ্যাক্সেস হবে। এই কথাটি আশা করি সকলে বুঝতে পারছেন। এর আগেও আমরা এভাবেই ইমেজগুলোকে শো করাইতাম। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাই, ইমেজ src abc.jpg, আমরা অলটার মধ্যে লিখে রাখি abc, আর এটা ছিল আমাদের। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝছেন তাই না? দেখেন ছবিটা কিন্তু চলে আসছে। এভাবেই আমরা এতদিন ছবিগুলো যুক্ত করতাম, আমাদের একই ফাইল, মানে একই ফোল্ডারের মধ্যে সব ফাইলগুলো থাকতো, এখান থেকে আমরা সরাসরি ধরে নিতাম। যখন সিবলিং আকার থাকবে, তাহলে আমরা সরাসরি আমরা এই ফাইলের নামটি বলে দেব, তাহলে সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবো আমাদের ব্রাউজার থেকে। এটা খুব ভালো, খারাপ না। কিন্তু এটা যখন নতুন কোনো ফোল্ডারের মধ্যে থাকবে, আমি আরো একটি ফোল্ডার করতেছি, এটা ধরেন আমি XYZ এই নামে একটি ফোল্ডার করলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের একটা ছবি থাকবে। আমি আরো একটি ছবি ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই ছবিটি ডাউনলোড করবো XYZ ফোল্ডারের মধ্যে, ফাইলের নাম দিচ্ছি ডিজে। ওকে, এখন দেখতে পাচ্ছি XYZ ফোল্ডারের মধ্যে কিন্তু একটি ডিজে নামে একটি ফাইল আছে। এটা কিন্তু আমাদের index.html এর মধ্যে নাই। তাহলে আমরা সেখানে যাব কি করে? আপনাকে যখন বলা হবে যে আপনি অমুক বাজারে যান, রাস্তা শুধুমাত্র একটাই থাকবে, রাস্তা যদি একটাই থাকে, আপনাকে ওই বাজারে যেতে হলে যে কয়েকটা স্টপেজ আছে, সবগুলো স্টপেজ কিন্তু আপনাকে পাড়ি দিতেই হবে, আদারওয়াইজ আপনি ওই বাজারে যাইতে পারবেন না। বুঝতে পারলাম? আপনাকে একটা বাজারে যাইতে বলা হলো, ওই বাজারে যাইতে গেলে আপনাকে সামনে দুইটা মোড় পড়বে এবং আপনার শুধুমাত্র হাতে একটাই রাস্তা আছে। তাহলে ওই দুইটা মোড়কে অ্যাভয়েড করে আপনি কি যাইতে পারবেন বাজারে? পসিবল না, এটা পসিবল না। তাহলে আপনাকে ওই জিনিসগুলোকে আপনি ফলো করে যেতেই হবে। যখন আমরা index.html এখান থেকে সরাসরি এবিসি কে ফলো করলাম, যেহেতু সিবলিং, সরাসরি abc.jpg বলে দিলাম, এটা পেয়ে গেল। আবার যখন আমরা এক্স আর জেড এর মধ্যে ডিজে কে আমরা যখন অ্যাক্সেস করতে চাইবো, ডিজে তো আছে অন্য জায়গায়, আমরা সরাসরি যদি লিখতে চাই, আমরা শুধুমাত্র XYZ এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা এটা করি, আমরা এখানে আরো একটি ইমেজ নেই, ইমেজ। আমরা সরাসরি যদি কোনো ফাইলকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, আমাদের যারা সিবলিঙ্ক আছে তাদেরকে সর্বপ্রথম আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা এখানে কি করব? XYZ এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করব। XYZ ফোল্ডারটাকে অ্যাক্সেস করা হয়ে গেল। আমি যদি XYZ লিখে রাখি, তাহলে কি এখানে কোনো রকম ছবি দেখা যাবে? দেখা যাবে না, কারণ XYZ কোনো ফাইল না, এটা একটা ফোল্ডার। ঠিক আছে? তো XYZ এর মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। আমি এর মধ্যে স্ল্যাশ দিলাম, তার মানে কি এই ফোল্ডারের মধ্যে অলরেডি আমি প্রবেশ করে ফেলেছি। এর মধ্যে থেকে আমাকে একটি ফাইল দিতে হবে। এই ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে? ফোল্ডারটি ওপেন করলাম, দেখতে পাচ্ছি dj.jpg নামে একটি ফাইল আছে। তখন আমি
ডট জেপিজি লিখে দিলাম। এখন যদি সেভ করি তখন আমরা ছবিটা কিন্তু এখানে দেখতে পারবো। এটা হলো আমাদের ওয়ান লেভেল, আমরা ডিপতে চলে গেলাম। এখানে আপনার হাজার হাজার ডিপ চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে প্রত্যেকটি ফোল্ডার এক এক করে ঢুকতে হবে। এখন দেখেন ইমেজ ফোল্ডার মধ্যে আমি এই এক্সওয়াইজেড সম্পূর্ণ ফোল্ডারটাকে ওখানে মুভ করে দিব। দেখেন এবার কি ঘটনাটি ঘটে, এক্সওয়াইজেড এই ফোল্ডারটি আমি কাট করে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে কিন্তু ওই ছবিটা হারায় গেছে। এখন তাহলে এই ছবিটাকে এখন কিভাবে খুঁজে পাবো? আমাকে এখান থেকে দেখতে হবে এই যে dj.jpg ফাইলটা কোথায় আছে, কিভাবে আমরা খুঁজে পাবো, এটা আমাদেরকে দেখতে হবে। কিভাবে দেখবো? আমরা সর্বপ্রথম যাব, আমরা দেখতে পাচ্ছি এখানে সিবলিঙ্ক আকারে xyz নামে কোনো ফোল্ডার নাই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ধরেন শুরু থেকে শুরু করতেছি আমরা। আমরা এখানে একটি ফোল্ডার পাচ্ছি, ইমেজেস ফোল্ডার। সর্বপ্রথম আমরা ইমেজেস ফোল্ডারটাকে আমরা অ্যাক্সেস করব। ইমেজেস ফোল্ডারটাকে অ্যাক্সেস করলাম, এর মধ্যে প্রবেশ করে দেখি এখানে আমাদের সেই ফাইলটি নাই, এটি এর মধ্যে আবার ফোল্ডার আছে, xyz নামে একটি ফোল্ডার আছে। তখন আমরা xyz এই ফোল্ডারটির মধ্যে ঢুকবো। এই ফোল্ডারটির মধ্যে ঢুকে দেখি এখানে কিছু আছে কিনা, দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলটি আছে। তো এখানে প্রবেশ করে এরপরে যে ফাইল আছে dj.jpg, এটা যখন লিখবো তখন আমরা আশা করা যায় আমাদের ছবিটি সঠিকভাবে দেখতে পারবো। আমার মনে হয় এর পরেও আর এই ফাইল পেতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। জি, এখন কোনো এখানে আমরা অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি। এখন আমরা আসবো সিএসএস ফন্ট, এটা নিয়ে কাজ করা। এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? সিএসএস ফন্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক লেখালেখি দরকার আছে। এই ফাইলের মধ্যে অলরেডি অনেকগুলো ছবি চলে আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি পেজ নামে ফাইল ফোল্ডার তৈরি করি। পেজেস, পেজেস নামে একটি ফোল্ডার তৈরি করলাম। পেজেস ফোল্ডারের মধ্যে আমি এখানে একটি ফাইল তৈরি করব, সিএসএস ফন্ট ডট এইচটিএমএল। ওকে, তৈরি করলাম। এখানে বেসিক স্ট্রাকচার দেওয়া দরকার, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের সিএসএস ফন্ট ফন্ট পেজ এটাও বলে দিলাম। বলার পরে এখানে আমি H1 এর মধ্যে সেম কথাটিও আমি বলে দিলাম, যাতে করে আমরা সবকিছু ঠিকঠাক বুঝতে পারি। চলে আসলো। এটাকে আমরা লাইভ সার্ভার ওপেন করা দরকার। লাইভ সার্ভার ওপেন না করে index.html এর সাথে এটাকে আমরা লিংক আপ করবো। এটা আমরা অনেক দিন আগে করেছিলাম, আমাদের যদি মনে থাকে তাহলে ঠিকঠাক বুঝতে পারবো। অ্যাঙ্কর ট্যাগ, এখান থেকে আমরা কি বলবো, এখান থেকে আমাদের সেম নিয়মে আমাদের ফাইল প্যাথটা অ্যাক্সেস করতে হবে। এখানে আমাদের কোনো এইচটিএমএল ফাইল নেই, কিন্তু এখানে একটি পেজ নামে ফোল্ডার আছে যার মধ্যে এইচটিএমএল ফাইল আছে। তাহলে সর্বপ্রথম আমরা পেজেস ফোল্ডারটাকে অ্যাক্সেস করব। তার মধ্যে সিএসএস ফন্ট ডট এইচটিএমএল নামে একটি ফাইল আছে, সিএসএস ফন্ট ডট এইচটিএমএল। এই ফাইলটাকে ধরবো, এখানে বলে দিচ্ছি এখানে কোথায় হবে, সিএসএস ফন্ট। সেভ করলাম। সেভ করে দেখি এখন কিন্তু আমাদের এখানে সিএসএস ফন্টটি চলে আসছে। ক্লিক করলে আমাদের সিএসএস ফন্ট পেজটি সঠিকভাবে ওপেন হচ্ছে। ওকে, ফাইন। সিএসএস ফন্টে আসলে এখান থেকে হোম পেজে ফেরত আসার জন্য আমাকে একটি কোড লিখে দিতে হবে, তাছাড়া আমি ঠিক মতো আসতে পারবো না। এখানে আমি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে বলে দিব index.html। এখন একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথার মধ্যে চলে আসবে, সেটা কি? এখন আমাদের সিএসএস ফন্ট এই পেজের মধ্যে রয়েছে, আমরা কোডটা কিন্তু লিখতেছি সিএসএস ফন্টের মধ্যে। এখান থেকে আমাকে যখন ফাইল পাথ বলতে হবে, এর মধ্যে কিন্তু কোনো সিভ লিঙ্ক নাই, এর মধ্যে আরো কোনো ডিপতে ঢুকতে পারতেছি না, এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা অনেক ফোল্ডার এবিসি ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তারপরে XYZ ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তারপরে এর মধ্যে আবার ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকলাম। আমরা কিন্তু একটা ভিতরে আরেকটা ঢুকতে আসি, কিন্তু একবারও কিন্তু ভিতর থেকে বাইরের দিকে কখনোই আসিনি। তো বাইরের দিকে আসতে হলে কি করতে হবে? বাইরের দিকে আসার জন্য আমাদেরকে ডাবল ডট দিতে হয়। ডাবল ডট কিরকম দেখেন, এখানে কিন্তু আমাকে সবসময় অনেক ধরনের সাজেশন দিচ্ছে। যেমন পেজেস এর মধ্যে যদি একটি ফাইল থাকে, যে সিম্পল ফাইল সিম্পল ডট এইচটিএমএল থাকলো, সিএসএস ফন্টের মধ্যে যখন আমি এখানে আসবো, কন্ট্রোল প্লাস স্পেস চাপলে এখানে কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে। সিম্পল ডট এইচটিএমএল নামে একটি ফাইল কিন্তু এখানে আছে, এই সাজেশনটা আমাকে দিচ্ছে। কিন্তু আমাকে index.html সাজেশনটা এখানে পাচ্ছি না, কারণ index.html টি অন্য একটি ফাইলে আছে। এটা করার জন্য আমাকে এক লেভেল বাইরে দিকে আসতে হবে, এক লেভেল আমাকে আপ করতে হবে। আমাকে সবসময় ডাউনে গেলে হচ্ছে না। আমরা যখন index.html এর মধ্যে ছবি নিয়ে কাজ করতেছিলাম, ইমেজের মধ্যে এটা, ইমেজের মধ্যে XYZ, আমরা কিন্তু সবসময় ডাউন লেভেলে যাচ্ছিলাম, কিন্তু এখন আমাকে আপ লেভেলে আসতে হবে, ফেরত আসতে হবে। ফেরত আসার জন্য আমাকে ডাবল ডট স্ল্যাশ দিতে হবে। যখন ডাবল ডট স্ল্যাশ দিচ্ছি, তখন আমরা কি করলাম, পেজ থেকে আমরা এই রুট ফোল্ডার চলে আসছি। রুট ফোল্ডারের মধ্যে যা যা আছে সেগুলো কিন্তু আমাকে এখানে সাজেশন দিবে। এখানে আসলাম,
কন্ট্রোল প্লাস স্পেস চাপলাম, দেখতে পাচ্ছি abc.jpg, abc.jpg, index.html আছে, পেজেস নামে ফোল্ডার আছে, সিএসএস নামে ফোল্ডার আছে, ইমেজেস নামে ফোল্ডার আছে। কোনটা ছবি মানে কোনটা ফাইল এবং কোনটা ফোল্ডার আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন। তাহলে এক লেভেল ডিপলি যাইতে হলে কি করতে হচ্ছে, স্ল্যাশ দিয়ে ভিতরে চলে যাচ্ছি। আর এক লেভেল আপ করতে হলে আমাকে কি করতে হচ্ছে, ডাবল ডট স্ল্যাশ করতে হচ্ছে। একটু বুঝতে প্রবলেম হবে, এটা অবশ্যই সবারই মাথার উপর দিয়ে যাওয়ারই কথা। একটা বিষয় শিখতে হলে তো সব বিষয় সহজ হবে তা তো আর না, দু একটা বিষয় কঠিন থাকবে। কিন্তু এই দু একটা বিষয় কঠিন ভেবে যদি আমরা থেমে থাকি, তাহলে আমাদের সফলতা এই জীবনে দেখার দরকার নেই। আমাদের পরপুরুষ বা আমাদের পরবর্তী কোনো প্রজন্ম সেটা দেখুক, আমরা এখান থেকে দূরেই থাকা আমাদের জন্য শ্রেয় হবে। ওভারঅল যেটা বলতে চাচ্ছি যে আমরা এই সামান্য কিছু ভয় দেখে যদি থেমে যাই, তাহলে আমরা আগাইতে পারবো না, আমরা সফলতা কিছুই দেখতে পারবো না। আমাদেরকে এই কঠিন বিষয়গুলোকেও সহজ হিসাবে ধরে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্লাস পরে আবার গ্রুপ আমার স্টাডি যেটাকে বলে গ্রুপ স্টাডি করে আমাদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে হবে আগামী প্রজন্মের জন্য লিড দেওয়ার জন্য আর কি। ওকে, আমরা ওয়ান লেভেল আপ করে আমরা রুট লেভেলে চলে আসলাম। এখান থেকে আমাদের index.html ফাইলটাকে বলে দিতে হবে। index.html বলে দিলাম, সেভ করলাম। সেভ করে এখানে আমাদেরকে মাঝখানে লিখতে হবে হোম পেজ। সেভ করলাম, এখানে হোম পেজ দেখা যাচ্ছে। হোম পেজে ক্লিক করতেছি, সঠিকভাবে হোম পেজে আসলাম। আবার সিএসএস ফন্টে ক্লিক করতেছি, সঠিকভাবে সিএসএস ফন্ট পেজে চলে গেলাম। বাট এখানে যদি আমি এক লেভেল আপ না করতাম তাহলে কি ঘটতো, আপ করলাম না, এখন হোম পেজে যাব। হোম পেজে গেলে আমাকে ক্যান নট গেট পেজেস index.html, মানে পেজেস এর মধ্যে index.html নামে কোনো ফোল্ডার নেই। আমাকে কি করতে হবে, এক লেভেল আপ করতে হবে। এখন সবকিছু ঠিক আছে। সরি, ব্যাক আসবো, রিফ্রেশ করব, হোম পেজে যাব। আশা করি এটাও আপনারা বুঝতে পারলেন। ফাইন, এখন আমরা সিএসএস ফন্ট পেজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিব, সেটাকে আমরা ফন্ট চেঞ্জ করে আমরা ট্রাই করব কিভাবে এগুলাকে ব্যবহার করা যায়, বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা যায়। তো এখন যদি আপনাদেরকে একটা কাজ দেওয়া যায় যে হচ্ছে কি, এখান থেকে আপনাকে সিএসএস ফাইলটাকে সরাসরি অ্যাক্সেস করাইতে হবে, মানে আমাদের একটি সিএসএস ফাইল সবগুলা পেজে অ্যাক্সেস করাইতে হবে। এটা কিন্তু আমার বিশ্বাসে আপনারা পারবেন। পারবেন কিনা একটু ইয়েস থেকে জানান তো। যদি পারেন তাহলে একটু নিজে মনের কাছে আমার ভালো লাগবে, আপনারা আসলে ক্লাসটিকে বুঝতে পারতেছেন বা এনজয় করতেছেন। ইয়েস, পারবেন, থ্যাংক ইউ। অবশ্যই পারার কথা, আমরা ফাইল প্যাথ নিয়ে অনেকগুলো আলোচনা করলাম, অবশ্যই পারবো, কেন পারবো না। না পারলেও চেষ্টা করব, ভুল হোক, ভুল করে মানুষ শিখবে। আর ভুল না করলে আমরা কখনোই সঠিক বিষয়টি শিখতে পারতাম না। যেমনটা অন্ধকার না থাকলে আলো কেমন বা আলোর অনুভূতি কেমন বুঝতে পারতাম না, ভুল না করলেও সঠিক করার যে একটা আনন্দ রয়েছে বা সঠিকের একটি মর্ম রয়েছে, এটা আমরা বুঝতে পারতাম না। শিওর, অবশ্যই দেখাবো, আমি তো দেখাইনি এখনো। ওকে, তো এখন আমরা এখান থেকে সিএসএস ফাইলটাকে অ্যাক্সেস করব। সিএসএস ফাইল কিন্তু আমার অনেক দূরে আছে। সিএসএস ফাইলটা কোথায় আছে দেখতে পাচ্ছি, আমাদের হোম পেজের সাথে রয়েছে সিএসএস নামে একটি ফোল্ডার, তার মধ্যে ওয়ান আর স্টাডি নামে একটি ফোল্ডার, তার মধ্যে style.css ফাইলটি রয়েছে। আমরা যখন এখানে মাউস নিয়ে যাব, একটি গুরুত্বপূর্ণ বিষয় বা মজার বিষয়, আমাদের এখানে একটি হালকা করে লেখা দেখা যাচ্ছে, দেখেন। এখানে আপনি পড়েন আপনার রুট ফোল্ডারটি কোথায়, আর তারপরে ওয়ান এর স্টাডি সিএসএস সবগুলো এখানে দেখা যাচ্ছে। এটা থেকেও আপনি ধারণা নিতে পারবেন কিভাবে কোথায় যাবেন আর কি। ওকে, আমরা এখানে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। দ্যাটস ওয়াই আমি এখানে লিংক নামে একটি ট্যাগ নিচ্ছি, লিংক সিএসএস। লিংক সিএসএস নিলাম, কিন্তু এই এইচআরইএফ এটা কিন্তু ভ্যালিড না, এটা আমাদের অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান কোন ফাইলে রয়েছে, সিএসএস ফন্ট এইচটিএমএল এ রয়েছে, যেটা পেজের মধ্যে। এখানে কোনো সিএসএস ফাইল নেই। সিএসএস ফাইল কোথায় রয়েছে, বাইরে রয়েছে। তাহলে আমাকে এক লেভেল বাইরে যেতে হবে। এক লেভেল বাইরে গেলাম, এখান থেকে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। সাজেশনে দেখতে পাচ্ছি, কখনো যদি সাজেশন না দেখা যায়, কন্ট্রোল প্লাস স্পেস চাপবো, তাহলে সাজেশনটি আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকবো। সিএসএস ফোল্ডারে ঢুকলাম, আবার দেখতে পাচ্ছি এখানে ওয়ান আর স্টাডি নামে একটি ফোল্ডার রয়েছে, এটার মধ্যে ঢুকবো। তাছাড়া অন্য কোনো ফাইল এখানে কিন্তু নেই। ওয়ান আর স্টাডির মধ্যে ঢুকলাম, তখন আমরা style.css নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত ফাইল। এটাকে যখন সেভ করব, সেভ করলে এখানে তেমন কোনো পরিবর্তন দেখতে পারবো না। কারণ কি, আমাদের এখানে h1 ব্যবহার করেছি, h1 এর কিন্তু কোনো স্টাইল আমরা style.css এর মধ্যে করিনি, শুধুমাত্র h2 টাকে করেছি। ঠিক আছে, তো আমরা এখানে h1 নিয়ে স্টাইলটা করব। এখানে আমরা সেম জিনিসটাকে কপি করে নিচ্ছি। h1, h1 এর জন্য কালার কি হবে, কালার হবে ব্রাউন। ওকে, সেভ করলাম। সেভ করলে দেখতে পাচ্ছি সাথে সাথে আমাদের এখানে স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা বলতে পারি আমাদের সিএসএস ফন্ট এই এই ফাইলের সাথে আমাদের সিএসএস বা স্টাইল শিটটা সঠিকভাবে কানেক্টেড অবস্থায় আছে। ওকে, খুব ভালো। এখন আমরা আমাদের ফন্টে আসি। আমরা ফন্টে অনেকক্ষণ বকবক করতেছি, বাট ফন্ট আমরা এখনো কাজ করিনি।
আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের মধ্যে লরেম নিব, লরেমের পরিমাণ দিচ্ছি আমি 25, সেভ করলাম, এখানে অনেক ধরনের লরেম চলে আসলো। তো এই লরেমটা রয়েছে কিসের মধ্যে, আমরা এখন সবার প্রথমে সিলেক্টর নিয়ে একটু আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আজকে টপিক নিয়ে আমি 100% আলোচনা করতে পারবো কিনা বা শুরুই করতে পারবো কিনা আমি শিওর না, বাট আজকে যা শেখানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো না জানলে আমরা সম্ভবত সামনের দিনে আগাইতেই পারবো না। সো আজকে টপিক নিয়ে কেউ মাথা ব্যথা করার কোনো কারণ নেই, আমরা আপনাদের স্বার্থে যতটুকু শেখানো দরকার সেটাই শেখাবো, যদিও আমাদের টার্গেট ছিল এটা আজকে আলোচনা করব, বাট আমি দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ছোটখাটো গ্যাপ ছিল যেটা সম্পর্কে আপনারা তো বুঝতে পারবেন না, কারণ আপনারা এখানে বিগিনার। এই বিষয়টা আমি এখানে আপনাদের হোমওয়ার্ক থেকে বুঝতে পারলাম, অনেক ধরনের সমস্যা হচ্ছে, এই সমস্যাটা ফেস করা প্রয়োজন, সমস্যাটা সমাধান করা প্রয়োজন। আর সমস্যার সমাধান শুধু যদি মুখ দিয়ে বলি তাহলে সমাধান হবে না, আপনাদেরকে দেখিয়ে তারপর না হয় আপনাদের মধ্যে প্রেশার ক্রিয়েট করতে হবে, তাই না? তো এখানে আসলাম, আসার পরে আমরা এটাকে আমরা চেঞ্জ করব কি করে, এটাকে আমরা চেঞ্জ করবো কি করে? আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সিএসএস এর স্ট্রাকচার কেমন হবে। প্রথমটাকে বলা হয় সিলেক্টর, তারপরে এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় প্রপার্টি ভ্যালু। তো সিলেক্টর এখানে H1 দিচ্ছি, H1 সিলেক্টরের কাজ কি, H1 সিলেক্টরে কি বোঝানো হচ্ছে এটা কিন্তু আমরা ক্লিয়ার না, সবাই ক্লিয়ার না, দু একজন ক্লিয়ার থাকতে পারি, বাট সবাই কিন্তু এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার না। তো এই বিষয় সম্পর্কে বুঝতে হলে আমাকে, এটা যেহেতু সিলেক্টর বললাম, সিলেক্টর কয় ধরনের হয় সেটা আমাদের বুঝতে হবে। সিলেক্টর অনেক ধরনের হইতে পারে, আমাদের কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সিলেক্টর তাহলে এখানে আলোচনা করা শুরু করি। এক নম্বর হলো ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর, আমরা কিন্তু সকলেই ট্যাগ চিনি। ট্যাগের মধ্যে কি ছিল, H1, তারপরে HR, তারপরে কি ছিল প্যারাগ্রাফ, LI, UL, এরকম যা ট্যাগ ছিল সরাসরি ট্যাগের নাম। আমি অলরেডি এখানে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। কিভাবে কাজ করে সেটা বলছি। এরপরে 2 নাম্বার হলো ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টর কেমন হবে? ক্লাস সিলেক্টর আমরা যে কোনো নিজের নামে, আপনার যেটা নামে ইচ্ছা সেই নামে নিতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা হবে অ্যাট্রিবিউট নেম হবে, অ্যাট্রিবিউট নেমের মধ্যে থেকে আসবে। এরপর আরো একটি রয়েছে 3 নাম্বার, আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর, এরপরে আরো রয়েছে যেমন সুডো সিলেক্টর, এরপরে রয়েছে হচ্ছে সুডো সিলেক্টর, পরে রয়েছে, আচ্ছা এই লিস্টটা রয়েছে, লিস্টটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ দিব। এখানে অনেকগুলো সিলেক্টর রয়েছে, বাট বেসিক কাজ করতে গেলে আমাদের মাস্ট বি যেটা প্রয়োজন হবে, কম্বাইন সিলেক্টর আরো অনেক রয়েছে, আমার মাথায় আসতেছে, কিন্তু আমি কি সিরিয়াল ওয়াইজ না বললে আপনারাও ব্যাপারটি ভালোভাবে নিতে পারবেন না। তো আমরা এখানে ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, এই 3টে বিষয় নিয়ে মূলত আলোচনা করব এখন। তো আমরা এতদিনে যেটা ব্যবহার করেছি সেটা ছিল ট্যাগ সিলেক্টর, মানে এতদিন বলতে গতকালকে এবং আজকে যেগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর কিভাবে কাজ করে, ধরি আমাদের এখানে একটি ট্যাগ রয়েছে, যেমন হইতে পারে সেটা কি, ইউএল। ইউএল নামে একটি ট্যাগ আছে, ইউএল এর মধ্যে এলআই আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ট্যাগ। এখানে দিয়ে নিচ্ছি আইটেম 1, তারপর কি হবে আইটেম 2, আইটেম 3। ওকে, 3টি আইটেম এখানে নিয়ে আসলাম, 3টি আইটেম এখানে দেখা যাচ্ছে। এইটা কার মধ্যে রয়েছে, ইউএল এর মধ্যে আছে। ইউএল নিজেও কিন্তু একটা ট্যাগ। আপনি যদি সরাসরি ইউএল কে ধরে কোনো স্টাইল করতে চান তাহলে আমরা কি করব, সরাসরি ইউএলটাই লিখবো। সরাসরি আমরা ইউএল লিখবো, কোথায় লিখবো, আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে লিখবো। তাহলে এখানে আমরা লিখি ইউএল, এখানে শুধু ট্যাগের নামটি আমরা লিখবো, তারপরে কার্লি ব্র্যাকেট দিব, এর মধ্যে আমরা স্টাইল করতে পারি, লাইক কালার। সেভ করলাম, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমরা অন্যান্য কালার নিতে পারি। দেখতে পাচ্ছি কালার এখানে প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র কালার না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। সেক্ষেত্রে দেখি ডার্ক গ্রিন দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু সঠিকভাবে বা সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ হয়ে গেল। একইভাবে যদি আপনি চান এলআই যেটা আছে, এলআই নামে একটি ট্যাগ আমরা অলরেডি আমাদের সিএসএস ফাইল, এইচটিএমএল ফাইলের মধ্যে ব্যবহার করেছি, যেটা 3টা আইটেম রয়েছে। তো এলআই এর মধ্যে যদি আপনি কোনো স্টাইল করতে চান, যেমন ফন্ট সাইজ হচ্ছে আমি দিচ্ছি 24 পিক্সেল, দেখতে পাবো লেখাগুলো বড় হবে। তার মানে কি, আমরা এখান থেকে সহজে বুঝতে পারতেছি এই যে ট্যাগের নাম ধরে সরাসরি যদি কিছু বলি সেটা সরাসরি আমাদের এখানে এক্সিকিউট হয়। এখন আসি ক্লাস সিলেক্টরের ব্যাপারে। ক্লাস সিলেক্টর আমরা কিভাবে ব্যবহার করব, আমরা সিম্বল এখানে একটি প্যারাগ্রাফ নিয়েছি, আমি আরো একটি প্যারাগ্রাফ নিব বা আরো 2টি প্যারাগ্রাফ নিব। আমরা সরাসরি ইনলাইন কাজ করার সময় এখানে স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট নিচ্ছিলাম।
আর যখন আমরা ক্লাস সিলেক্টর নিয়ে কাজ করব তখন আমরা এখানে ক্লাস নামে একটি অ্যাট্রিবিউট দেব। এর মধ্যে আমি যা ইচ্ছে সে মানে আমার আপনার যে কোনো নাম আমরা নিতে পারি। শুধুমাত্র শর্ত হচ্ছে প্রথমে আপনি নাম্বার নিতে পারবেন না, প্রথমে আপনি স্পেশাল ক্যারেক্টার নিতে পারবেন না, প্রথমে আপনাকে এবিসি নিয়ে শুরু করতে হবে বা এবিসি যে কোনো একটি ক্যারেক্টার নিয়ে আপনাকে শুরু করতে হবে। এটা হচ্ছে আপনার শর্ত। তাহলে আমরা ক্লাস সিলেক্টরের মধ্যে আমরা এখানে যে নাম দেবো যে কোনো নাম দিতে পারি। যেমন ধরেন আমি কি দিতে পারি, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আচ্ছা 1 আওয়ার স্টাডি দিই আমরা, আমাদের পছন্দের সবার ড্রিম একটি নেম 1 আওয়ার স্টাডি। 1 আওয়ার স্টাডি দিলাম। এটি কিন্তু আমরা নিজে মন গড়া দিলাম নামটা, কিন্তু এটাকে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে কপি করে নিতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা হবে। কপি করে রাখলাম, রাখার পরে এইখানে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করলাম। এখানে অলরেডি কিন্তু এখানে একটি এরর দেখতে পাচ্ছি। সমস্যা অবশ্যই রয়েছে, প্রথমে সরাসরি নাম্বার ব্যবহার করা যাবে না। তো এখানে আমরা কি করব, নাম্বার ব্যবহার না করে এখানে আমরা 1 লিখব। এটাকে কপি করে রাখলাম, সেভ করি, সেভ করে এখানে আমরা 1 আওয়ার দিয়ে দিচ্ছি। ফাইন। তো আমরা ওইখানে ক্লাসের মধ্যে যা লিখবো এখানে আমাকে সেম নেমটি লিখতে হবে, যদি কিনা আমি এই ব্লকটুকু স্টাইল করতে চাই। যখন আমরা এই ব্লকটুকু স্টাইল করতে চাই তখন আমরা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম যা দিব সিএসএস এর মধ্যে আমাদেরকে সেম নাম দিতে হবে। যখন আমরা ক্লাস ইউজ করব তখন আমাদের নামের আগে একটি সুন্দর করে মনে করে ডট দিতে হবে। ডট দিলাম। এরপর আমরা এখানে বলে দিতে পারি বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো করে দিব, তাহলে ব্ল্যাক। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেল, দেখতে পাচ্ছি এখানে কালো হয়েছে। আর লেখাগুলো দেখা যাচ্ছে না, তাহলে লেখাগুলোকে আমরা সাদা করে দেব, কালার হোয়াইট। সেভ করলাম, লেখাগুলো কিন্তু অলরেডি সাদা হয়েছে। তো এখানে যখন ডট দিতাম না তাহলে কি করতো, ডট না দিলে কাজ করতো না। এখন একটি বিষয়, এখানে কিন্তু এটা একটা প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, সবগুলো প্যারাগ্রাফ রয়েছে। আমরা যদি সরাসরি পি কে বলি যে 1 আওয়ার স্টাডি না, সরাসরি আমরা পি ট্যাগকে ধরে আমরা বলে দেবো এই কালারটা হোক, তাহলে কিন্তু সবগুলো প্যারাগ্রাফ এভাবে স্টাইল হয়ে যাচ্ছে। তো আমরা সবগুলো প্যারাগ্রাফকে যাচ্ছি না, শুধুমাত্র প্রথম যেটা রয়েছে বা এটা আমরা বলতে পারি P1 মানে প্যারাগ্রাফ 1, এই নামে যে ক্লাস রয়েছে এই ব্লকটা আমরা স্টাইল করব একরকম, আবার এটা একরকম, এটা আরো একরকম, আলাদা আলাদা করব। তাহলে কি করব, আমরা এখানে P1 দিলাম। যেহেতু এটা একটা ক্লাস সিলেক্টর সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে ডট দিতে হবে। ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে কি হলো এটা সবাই মাথায় রাখবেন, ক্লাস সিলেক্টরের আগে একটি ডট দিতে হয়, ডট, তারপর আপনার যে কোনো কিছু হইতে পারে। সরি, ওকে, এভাবে। এখন আসে আইডি সিলেক্টরে। ক্লাস সিলেক্টরটি যদি সবাই বুঝে থাকেন আইডি সিলেক্টরে কোনো প্রবলেম হবে না আশা করা যায়। আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর সেম জিনিস। এখানে যেমন আমি এখানে ক্লাস ব্যবহার করেছি, আইডি ক্ষেত্রে আমাকে এখানে আইডি নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং এর মধ্যে আমাকে এই জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে, মানে আইডি 1 দিচ্ছে আর কি, PID 1 মানে প্যারাগ্রাফ ID 1। এবার আমি যে কোনো ভাবে আমি নামকরণ করতে পারি, আমি আপনাদের বোঝানোর সাথে যে কোনো ধরনের নাম দিচ্ছি PID 1। এটাকে যখন আমি স্টাইল করতে যাব তখন আমাদেরকে এভাবে নিতে হবে। তো এটাকে যেহেতু একভাবে স্টাইল করেছি, তো আমরা এই আইডিটা অন্য কোনোটাতে ব্যবহার করব, যেমন আমরা দ্বিতীয়টাতে ব্যবহার করি। এখন আমরা এই আইডির মধ্যে যা আছে এটাকে কপি করে রাখবো, কারণ আমাদের এটা একদমই সেম সেম হইতে হবে। এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এর মধ্যে আমরা বলে দিচ্ছি এর কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক অরেঞ্জ, এটাই হইলো। আর কালার কি হবে, কালার হবে আমাদের হোয়াইট। ফাইন, সেভ করলাম। সেভ করলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ কি আমাদের এখানে ডট দেয়নি, তাই তো। তো ডট দিব কখন, যখন আমাদের ক্লাসের কাজ থাকবে তখন ডট দিব। বাট এটা তো ক্লাস না, এটা কি ছিল, এটা ছিল একটা আইডি। আর আইডির জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাশ। এখানে আমাদেরকে একটি হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ দেওয়ার পরে যা দিব তারপরে এটা আমরা সহজভাবে ব্যবহার করতে পারবো। তো এই আইডি ক্ষেত্রে কি হচ্ছে, আইডি ক্ষেত্রে হ্যাশ, তারপর আমাদের এখানে সামথিং হবে। সেভ করলাম, সেভ করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সঠিকভাবে এগুলা পরিবর্তন হচ্ছে। এ হচ্ছে সিলেক্টরের মৌলিক কয়েকটি বিষয় ছিল, ক্লাস সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর। এগুলোকে আমরা আরো ব্যবহার করতে পারি। আমরা এখানে তৃতীয় যে প্যারাগ্রাফটা ছিল এটাকে আমরা নতুন একটি ক্লাস নিচ্ছি, ক্লাস P3 মানে প্যারাগ্রাফ 3। সেভ করলাম, সেভ করলে কোনো পরিবর্তন নাই কারণ আমরা এখানে কোনো স্টাইল করিনি। আমরা এখানে P3 নিচ্ছি, এর মধ্যে আমরা যে কোনো স্টাইল করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড কালারটি সবার আগে আসতেছে, এটা নিয়ে আমরা এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, এরকম একটি ব্লু কালার নিয়ে নিচ্ছি। কালারটি যা আছে থাকুক, কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা একটি ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর আগে অবশ্যই আমাদেরকে একটি ডট দিতে হবে। ডট দিলাম, এখন সেভ করে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আউটপুটের মধ্যে অনেকখানি চেঞ্জ হয়েছে। এভাবে আমরা অনেক ক্লাস বানাইতে পারবো, হাজার হাজার নিজের মন মতো ক্লাস বানাইতে পারবো। আবার আইডিও আমরা ইচ্ছা মতো বানাইতে পারবো। আইডি এবং ক্লাসের মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে। আপনি একই ক্লাস অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে P1 ব্যবহার করেছি। P1 ব্যবহার করার কারণে কি হয়েছিল, এখানে আমাদের লেখার কালারটি কালো হয়েছিল, সরি, ব্যাকগ্রাউন্ড কালারটি কালো হয়েছিল এবং লেখার কালারটি সাদা হয়েছিল। আমরা যদি এখানে একটি ইউএল অলরেডি রয়েছে আমাদের, ইউএল এর মধ্যে আমরা ক্লাস নেব, ক্লাসের নাম দিব কি, P1। সেভ করলাম। সেভ করলে দেখেন কি ঘটতেছে। P1 যখন আমরা সেট করলাম, সাথে সাথে আমাদের P1 এর জন্য যে স্টাইল করা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্ল্যাক হয়ে গেল, আর কালারটা হচ্ছে হোয়াইট, কালারটা আমাদের হোয়াইট হয়ে গেল। এই তো আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে আমরা ক্লাস, একই ক্লাস অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমি আরো একটি ক্লাস নেব। আমি এখানে একটি কি নিতে পারি, এখানে একটি আমরা টেবিল নিই, টেবিল নিচ্ছি। টেবিলের মধ্যে টিআর থাকতে পারে, তার মধ্যে কি হবে, টিডি থাকবে। তো টিআর টিডি গুণন 3 গুণন 4। ওকে, কি করেছি সরি, যা হোক সমস্যা নেই, এখানে আমার একটি ভুল হয়েছিল। আমি এটাকে কয়েকটা ডুপ্লিকেট করে নিব। এখানে আমি বলে দিচ্ছি 1 2, এরপরে 3। একইভাবে আমাদের এখানে সম্পূর্ণটাকে কয়েকবার ডুপ্লিকেট করে নিচ্ছি, সেভ করলাম। সেভ করার পর দেখতে পাচ্ছি 1 2 3 চলে আসছে। এখানে যদি আমি P1 ক্লাসটা ব্যবহার করি, ক্লাস P1 সেভ করলাম, এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। আমরা এখানে যদি P3 ব্যবহার করি, সেটাও কিন্তু এখানে চেঞ্জ হবে। P2 ব্যবহার করি, সেটাও চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হয়নি, কারণ style.css এর সাথে এই ফাইলটি লিংক আপ করা আছে। আর এই HTML ফাইল অথবা এই CSS ফাইলের মধ্যে কোথাও P2 নামে কোনো ক্লাস নেই এবং P2 নামে কোনো স্টাইলও করা নেই। আমরা যদি P2 নামে নতুন করে স্টাইল করি, তাহলে এটা আমাদের সেভাবে স্টাইল হইতে থাকবে। আমি এখানে অনেক অ্যাডভান্স কথা বলে ফেলেছি অলরেডি। আমি জানি না কতটুকু আপনারা রিসিভ করতে পারতেছেন। অবশ্যই আপনাদের থেকে আবারও প্রশ্ন নিব, না বুঝলে আবারও বোঝাবো। আমাদের আজকের টার্গেট এই জিনিসটা আমাদেরকে বুঝতেই হবে। এনি হাউ আমাদেরকে বিষয়টি সঠিকভাবে বুঝতেই হবে। অলরেডি দেখতে পাচ্ছি ক্লাস থেকে অনেকে লিভ নিয়েছে, প্রায় 8-10 জন ক্লাস থেকে চলে গেছে। সমস্যা নেই, আমি প্রতিবারই বলি যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকেই আমরা নার্সিং করব, তাদেরকেই আমরা আমাদের যে টার্গেট রয়েছে সেখানে নিয়ে যেতে চেষ্টা করব। আপনাদের তো সজাগ থাকতেই হবে, আপনারা সজাগ না থাকলে আপনাদেরকে তো টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া পসিবল না, তাই না? ঠিক আছে, এখন পর্যন্ত আরো কারো কোনো কিছু বোঝার রয়েছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা বলতে পারেন। আইডি নিয়ে বলবো, 1 মিনিট একটু শুনে নিই আমি, তারপরেই বলবো। এটা বোঝার কারণে আমরা অনেক ডিপলি এই জিনিসগুলা রেখেছি। ওকে, আইডি নিয়ে বলা, এক্সটার্নাল সিএসএস। এখানে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, সেটা হলো কি, আমাদের ফাইল প্যাথ প্রবলেম গুলা। আমরা নির্দিষ্ট কোনো ফোল্ডারে থাকলে সেই ফোল্ডার থেকে কোনো একটি ফাইলকে আমাদের সহজভাবে অ্যাক্সেস কিভাবে করব, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা এখানে আমাদের সিলেক্টর নিয়ে আলোচনা করেছি। মূলত আমাদের সিলেক্টর হচ্ছে 3 প্রকার ছিল। মূলত আমরা 3 ধরনের সিলেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে ট্যাগ সিলেক্টর, তারপরে ক্লাস সিলেক্টর, এরপরে আইডি সিলেক্টর। এই 3 ধরনের সিলেক্টর নিয়ে আমরা কাজ করেছি। আমরা এগুলার এক্সাম্পল দেখেছি এবং এগুলার ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আই হোপ আপনারা এই সকল সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের জন্য আরো ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য